পাচার হওয়া অর্থ ফেরাতে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা। দাভোসে জাতিসংঘ মহাসচিব সহ বিভিন্ন দেশের সরকার প্রধানের সাথে সাক্ষাৎ। Group of countries moving forward, very confident steps. Future looks very bright. I've been raising in Bangladesh, and I want to share it with also ASEAN countries. We should create our own way of what we see as a development, as a future of our countries, and so on. রাজধানীর গুলশানে ব্যস্ততম সড়কে মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীর ওপর দুর্বৃত্তদের হামলা, দুই ভাইকে গুরুতর আহত করে বিদেশি মুদ্রাসহ 1.5 কোটি টাকা ছিনতাই। আমরা অফিস বন্ধ করে বাইকে যাচ্ছিলাম, পার হওয়ার সঙ্গে লোকগুলো হঠাৎ করে অ্যাটাক করছে। ভাইয়ের কাছে ব্যাগ ছিল, ব্যাগ ধরে টান দিছে, নিতে পারি নাই। ভাইয়ের মাথায় আঘাত করে ছুরি মেরে আর কি ব্যাগ নিয়ে গেছে। তারপর পুলিশের চোখ রাঙানি উপেক্ষা করে গণ আন্দোলনে প্রাণ দিয়েছিলেন কলেজ ছাত্র আহনাফ। প্রিয় গিটারের মধ্যেই তার স্মৃতি খুঁজে ফিরছে স্বজনরা। ভাইয়া নাই, এগুলো পড়ে থাকে, গিটারও বাজানো হচ্ছে না, গান গাওয়া হচ্ছে না, গেমসও খেলা হচ্ছে না। ফুটবল ক্লাবের জার্সিটা পরলো আর ট্রাউজার পরে 10 নাম্বার চলে যায়। তো লাস্ট ওর সাথে আমার কথা হয় 4:48-এ, এটাই শেষ কথা। হাসপাতালের বেডে এখনো কাতরাচ্ছেন আন্দোলনে আহত চাঁদপুরের নজরুল। চরম আর্থিক অনটন সত্ত্বেও জুলাই ফাউন্ডেশন থেকে সহায়তা পেয়েছেন মাত্র 1 লাখ টাকা। সবচেয়ে বড় কথা হলো আমার কাছে ছেলে আছে বা বাপ মা সবাই আছে। খানা দানা, সংসারের খরচ, বড় ছেলে আমি আর কি। মিল্ক ভিটার গোখাদ্য কারখানা বন্ধ করে নিজ কোম্পানির পণ্য কিনতে বাধ্য করেন শেখ নাদির। কয়েকশো কোটি টাকা লুটপাট, মানহীন খাবারে মারা গেছে বহু গবাদি পশু। আর এক দফা সয়াবিন তেলের দাম বাড়ানোর পাঁয়তারা উৎপাদক কোম্পানির। কৃত্রিম সংকট সৃষ্টির লক্ষ্যে কমিয়ে দেওয়া হয়েছে সরবরাহ। ভারতের মহারাষ্ট্রে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়ে প্রাণ হারালেন কমপক্ষে 11 জন। আগুন লাগার গুজবে আতঙ্ক ছড়ায় যাত্রীদের মাঝে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্ডের সহযোগিতা চেয়েছেন, যাতে শেখ হাসিনার স্বৈরতান্ত্রিক শাসনের সময় দেশ থেকে চুরি হওয়া $1 বিলিয়ন পুনরুদ্ধার করা যায়। বুধবার দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভার সাইডলাইনে লাগার্ডের সাথে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা। ডক্টর ইউনূস ক্রিস্টিন লাগার্ডকে জানান, শুধুমাত্র দেশের ব্যাংকিং ব্যবস্থা থেকে প্রায় $17 বিলিয়ন স্বৈরশাসক ঘনিষ্ঠ অলিগার্কদের মাধ্যমে বিদেশে নিয়ে যাওয়া হয়েছে এবং হাসিনার 15 বছরের শাসনামলে প্রতি বছর $16 বিলিয়ন বিদেশে পাচার হয়েছে। লাগার্ড জানান, তিনি এই অর্থ পুনরুদ্ধারে অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টাকে সমর্থন করবেন এবং বাংলাদেশকে IMF এর সহায়তা নেওয়ার পরামর্শ দেন, যাতে ওই অর্থ দেশে ফিরিয়ে আনা যায়। আলোচনায় তারা জুলাই বিদ্রোহ এবং বাংলাদেশের সংস্কার উদ্যোগ নিয়েও আলোচনা করেন। এছাড়া লাগার্ড বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতি তার সমর্থনের কথাও জানান। আসিয়ানভুক্ত অঞ্চলের ভবিষ্যৎ গড়তে অনুকরণ বন্ধ করে নতুন কর্মপন্থা নির্ধারণের তাগিদ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সামিটে আসিয়ান নেতাদের সাথে এক বৈঠকে তিনি এমন মন্তব্য করেন। বলেন, সামাজিক উদ্যোক্তা কার্যক্রমের ওপর ভিত্তি করে নির্মাণ করতে হবে অর্থনীতি। আসিয়ান ফ্রেমওয়ার্কে এর উল্লেখ থাকতে হবে। তরুণদের সামনে নিয়ে আসার ব্যাপারেও জোর দেন ডক্টর ইউনূস। সুইজারল্যান্ডের ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সামিটে আসিয়ান নেতাদের সাথে একটি বৈঠকে অংশ নেন প্রধান উপদেষ্টা। সেই বৈঠকে ছিলেন মালয়েশিয়া ও ভিয়েতনামের প্রধানমন্ত্রীও। প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেন, আসিয়ান অঞ্চলের ভবিষ্যৎ গড়তে অন্ধ অনুকরণ বর্জন করে নিজস্ব কর্মপন্থা নির্ধারণ করতে হবে। গড়ে তুলতে হবে ভিন্ন এক সমাজ। সামাজিক উদ্যোক্তা কার্যক্রমের উপর ভিত্তি করে নির্মাণ করতে হবে অর্থনীতি। আর আসিয়ান ফ্রেমওয়ার্কে তার উল্লেখ থাকার ব্যাপারেও জোর দেন প্রধান উপদেষ্টা। What kind of future that we see for ourselves as a region, as a country? Do we follow the same footsteps that the West has done as a success and same development paradigm that we have learned? And I'm always saying, no, that's not the way we should do. We should create our own way of what we see
as a development, as a future of our countries and so on. The whole idea of social entrepreneurship comes, how to create an economy based on social entrepreneurship. প্রধান উপদেষ্টা এ সময় তরুণদের সামনে আনার ব্যাপারে জোর দেন। বলেন, কর্মমুখী সমাজের বদলে উদ্যোক্তা কার্যক্রমমুখী সমাজের দিকে এগিয়ে যেতে তরুণদের বিকল্প নেই, কারণ তারাই নিত্য নতুন আইডিয়া সমাজের সামনে উপস্থাপন করবে। তাই তাদের সামনে নিয়ে আসতে হবে, যেটি বর্তমানে বাংলাদেশে হচ্ছে। Allowing the young people to take lead. This we have coming from Bangladesh, coming from the uprising of the young people from Bangladesh is very strong right now with us. They can bring their ideas and leadership and concepts to impact on the economy and the society as it together. ভিন্ন একটি সমাজ গড়ে তুলতে সামাজিক ব্যবসা তহবিল ব্যবহারের পরামর্শ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, শিক্ষা প্রতিষ্ঠানকে কাজে লাগিয়ে মানুষ উদ্যোক্তা হওয়ার প্রস্তুতি নিতে পারে। Creativity and entrepreneurship is built into the society, so we should not go away from that and follow this job-oriented society. The whole thing will be entrepreneurship-oriented society. Social business funds can be created so that the funds can be available to the young people. We go to the educational institution to prepare ourselves to become entrepreneur. বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, আসিয়ানভুক্ত অঞ্চল থেকেই ক্ষুদ্র ঋণের সূচনা ঘটেছিল। তানভীর মৌসুম, যমুনা নিউজ। সুইজারল্যান্ডে 4 দিনের সফরের দ্বিতীয় দিনেও ব্যস্ত সময় পার করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠক করেন জাতিসংঘের মহাসচিব, বেলজিয়ামের রাজা, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে। এ সময় প্রধান উপদেষ্টা বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান। আর ফেব্রুয়ারিতে আরব আমিরাতে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে আমন্ত্রণ জানানো হয় ডক্টর ইউনূসকে। দাভোসে চলমান ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে যোগ দিতে 4 দিনের সফরে সুইজারল্যান্ডে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দ্বিতীয় দিনে দেশটিতে ব্যস্ত সময় পার করেন তিনি। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। এছাড়া ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক চিফ ক্রিস্টিন লেগার্ডের সাথে সংক্ষিপ্ত আলাপচারিতায় যোগ দেন তিনি। সাইডলাইনে জার্মানির ফেডারেল চ্যান্সেলরি প্রধান এবং বিশেষ কার্যক্রম বিষয়ক ফেডারেল মন্ত্রী উলফগ্যাং স্মিডের সাথে বৈঠক করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়াও প্রধান উপদেষ্টা বৈঠক করেন বেলজিয়ামের রাজা ফিলিপের সাথে। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রার সাথেও আলাদা মতবিনিময় করেন তিনি। পরে প্রধান উপদেষ্টার সঙ্গে বিভিন্ন সংস্থা ও রাষ্ট্রপ্রধানদের বৈঠকের বিষয়ে সাংবাদিকদের জানান প্রেস সচিব। UNHCR হাই কমিশনার ফর রিফিউজিস ফিলিপো গ্র্যান্ডি আলোচনাটা ছিল যে কিভাবে বাংলাদেশের সাথে ওরা আরও নিবিড়ভাবে কাজ করতে পারে রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে। ফাইন্যান্সিয়াল টাইমসের একটা মিটিং ছিল। সাইডলাইনের এসব বৈঠকে কোন বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে তাও জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আজকে অনেকগুলো মিটিং, 15-16টার মতো মিটিং। আজকের মিটিংয়ের মূল হাইলাইট হচ্ছে যে আপনি জানেন ড্যাভোসে অনেক বড় বড় সিইও আসেন যারা বিভিন্ন দেশের বিজনেস অপরচুনিটি এক্সপ্লোর করেন। তাদেরকে ইনভাইট করা, বাংলাদেশে এসে তারা যেন ইনভেস্ট করে। বাংলাদেশ ইজ নাও রেডি ফর বিজনেস। এছাড়াও আরেকটি দ্বিপাক্ষিক বৈঠক হয় দুবাই কালচার অ্যান্ড আর্টস অথরিটির চেয়ারপারসন শেখা লতিফা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের সাথে। বৈঠকে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট 2025-এ অংশ নেওয়ার আমন্ত্রণ পান প্রধান উপদেষ্টা, যেটি অনুষ্ঠিত হবে 11 থেকে 13 ফেব্রুয়ারি। অন্তর্বর্তী সরকারের 3 তরুণ উপদেষ্টাকে নিয়ে যাওয়ার অনুরোধ জানানো হয় বৈঠকে। তানভীর মৌসুম, যমুনা নিউজ। বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের সঙ্গে আলোচনা করেছে ভারত। ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে অংশ নিতে যুক্তরাষ্ট্র যাওয়া দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন এই তথ্য। বুধবার ওয়াশিংটন ডিসিতে ভারতীয় দূতাবাসে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে জয়শঙ্কর বলেন, ট্রাম্প প্রশাসনের সঙ্গে বাংলাদেশ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়েছে, তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। সফরে যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালজের সঙ্গে বৈঠক করেছেন তিনি। এছাড়া 4 দেশীয় জোট কোয়াডের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকেও অংশ নেন। রাজধানীর গুলশানে 2 মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীকে কুপিয়ে বিপুল পরিমাণ অর্থ ছিনতাই করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত 9:30টার দিকে রাজধানীর গুলশান 2 এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগীরা জানান তাদের কাছে US ডলার, ইউরো ও নগদ টাকা সহ প্রায় 1.5 কোটি টাকা ছিল। মঙ্গলবার রাত 9:30 রাজধানীর অন্যতম অভিজাত এলাকা গুলশান। মানি এক্সচেঞ্জ ব্যবসায়ী আমির হামজা ডিসিসি মার্কেটের সামনের ব্যস্ততম রাস্তা দিয়ে বাসায় ফিরছিলেন। সাথে ছিলেন চাচাতো ভাই কাদের শিকদার আর কর্মচারী দুলাল মোল্লা।
সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় মোটরসাইকেল যোগে কিছু দূর যেতেই তাদের ওপর হামলে পড়ে একদল দুর্বৃত্ত। রড দিয়ে পিটিয়ে আর দেশীয় অস্ত্রের এলোপাতারি কোপে জখম করে দুই ভাই কাদের ও হামজাকে। এ সময় তাদের কাছে থাকা বিপুল পরিমাণ US ডলার, ইউরো সহ নগদ প্রায় 1.5 কোটি টাকা ছিনিয়ে নেয় হামলাকারীরা। মঙ্গলবার রাতের এই ঘটনার পর প্রাথমিকভাবে তাদের উদ্ধার করে ভর্তি করা হয় ঢাকা মেডিকেলে। পরে সেখান থেকে তাদের নেওয়া হয় গুলশানের ইউনাইটেড হাসপাতালে। মাথায় গুরুতর আঘাত পেয়ে আইসিইউতে কাদের শিকদার। আর হাসপাতালের বিছানায় শুয়ে আমির হামজা জানান সেই রাতের ভয়ঙ্কর পরিস্থিতির কথা। আমরা অফিস বন্ধ করে বাইকে যাচ্ছিলাম, যাওয়ার পরে ডিসিসি মার্কেট পার হওয়ার সঙ্গে কিছু লোক পার হচ্ছে, আমার বাইকে কালকে করছে, পরিবারের সদস্যদের অভিযোগ পূর্ব শত্রুতার জেরেই ঘটেছে এমন ঘটনা। দাবি করেন দ্রুতই যেন দোষীদের নিয়ে আসা হয় শাস্তির আওতায়। তাদের কাছে বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে, আঘাতে সেখানে তারা মাটিতে লুটে পড়ে, দুইজনই লুটে পড়ে, বিভিন্ন জায়গায় জখম আঘাত। ও ইয়াসিন বড় ডাকাত, আগে একবার আমার ছেলে বাড়ি ফেলতে গেছিল, তা গোপালগঞ্জে লেগে গেছিল, আত্মীয়ারি নাই। এবারটা কুবাইছে 20-30 জন মানসি টাকা কাটিয়ে দিয়েছে। অবস্থা বাড়ির অসুবিধে, কুবাইনে মাথায় কুবাইছে, অসুবিধা আর কি, বাঁচবে কি না বাঁচবে তার কোনো সন্দেহ নেই। এই ঘটনায় গুলশান থানায় অজ্ঞাতনামা 10 থেকে 12 জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা মারুফ আহমেদ জানান, সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়া হবে আসামিদের বিরুদ্ধে। গুলশান থানায় মামলা রুজু হয়ে গেছে, আর অজ্ঞাতনামা 10-12 জন আসামির নামে মামলা হয়েছে। তো বাদী কিছু তথ্য দিয়েছে যেটা তদন্তের সাথে এখন আপনাদের জানানো যাচ্ছে না। আমরা তথ্যগুলো যাচাই বাছাই করছি গুরুত্বের সাথে। আমাদের পুলিশের একাধিক টিম আসামি গ্রেপ্তারের জন্য এবং লুঠিত টাকা উদ্ধারের জন্য চেষ্টা চলতেছে। মামলার বাদী দুলাল জানান, হেলমেট পরা থাকায় তেমন একটা আঘাত পাননি তিনি, তবে এ ঘটনায় আতঙ্কের কথা জানান তিনি। ভাইয়ের কাছে ব্যাগ ছিল, ব্যাগ ধরে টান দিছে, নিতে পারি নাই, ভাইয়ের মাথায় আঘাত করে ছুরি মেরে আর কি ব্যাগ নিয়ে গেছে। তারপর পরে আমরা বাইক থেকে পড়ে গেছি, আমাকে 4-5 জন ঘিরে মনে করেন উদ্যম পা দিয়ে হাত দিয়ে মারধর করছে। ইট ছিল, মাথায় হেলমেট ছিল, এই জন্য মাথা আমার আঘাত লাগেনি অতটা, কিন্তু ওদের গুরুতর অবস্থা। তবে ব্যস্ততম সড়কে এমন ছিনতাই ও হামলার ঘটনায় আতঙ্কিত নগরবাসী। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। গিটার বাজাতে ভালোবাসতো, স্বপ্ন দেখতো নিজের একটা ব্যান্ড দল হবে। কারো অধীনে চাকরি নয়, বড় হয়ে স্বাধীনভাবে করতে চেয়েছিল ব্যবসা। বলছি একাদশ শ্রেণীর ছাত্র শাফিক উদ্দিন আহমেদ আহনাফের কথা। 4 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের চোখ রাঙানিকে উপেক্ষা করে নিজের জীবন বিসর্জন দিয়েছিল নির্ভীক আদনান। বাকিটা জানাবেন সহকর্মী ফানহানা ন্যান্সি। দুরন্ত কিশোর আহনাফের গিটারের এই তাল কেটে গেছে পুলিশের বুলেটের নির্মম গুলিতে। রয়ে গেছে আহনাফের ভালোবাসার গিটারটা, যেটা আঁকড়ে ধরে স্মৃতির দিন গুনছেন আপনজনেরা। কথা ছিল বন্ধুদের সাথে অংশ নেবে একাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষায়, কিন্তু 4 আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে একটা জ্বলন্ত স্বপ্নের অবসান হয়। প্রিয় গিটারটার যত্নে রেখে যাওয়া আদনানের একমাত্র ছোট ভাইয়ের পৃথিবীটা হঠাৎ থমকে গেছে। এখন ভাইয়া নাই, এগুলো পড়ে থাকে, গিটারও বাজানো হচ্ছে না, গান গাওয়া হচ্ছে না, গেমসও খেলা হচ্ছে না। হয়তো ভাইয়ের সাথে যদি আমি 4 আগস্ট যেতাম, ভাইয়াকে নিয়ে আসতে পারতাম, যাই নাই বলে ভাই আর ফিরল না। পাজর ভাঙা কষ্ট নিয়ে মায়ের মনে পড়ে আহনাফ পৃথিবী ছেড়ে চলে যাওয়ার ঠিক আগের মুহূর্ত চিত্রগুলো। জানে যে শার্ট প্যান্ট পরলে আমি ওকে যেতে বাধা দিব, এর জন্য ফুটবল ক্লাবের জার্সিটা পরলো আর ট্রাউজার পরে 10 নাম্বার চলে যায়। তো লাস্ট ওর সাথে আমার কথা হয় 4:48-এ, এটাই শেষ কথা। ওকে আমি যখন ফোন দেই তো বলতেছি যে বাবা কারফিউ দিয়ে দিবে 6টায়, তুমি বাসায় আসো। বলছে হ্যাঁ আমি বাসায় আসতেছি, তুমি টেনশন করো না, আমি আসতেছি। আহনাফের প্রিয় বিড়ালকে মা পরম যত্নে রাখেন। সারাদিন মনে পড়ে আদনানের ছোট ছোট চাওয়া পাওয়া ভালো লাগাগুলো। মা কম ফ্রেন্ড বেশি ছিল, ও আমার সাথেই ওই সব ধরনের কথাবার্তা বলবে, সব আবদার আমার কাছে, সব কিছুই আমার কাছে। আর ফুচকাটা বেশি পছন্দ করতো। ও গিটারের খুব
পাগল ছিল, খুব শখ করে গিটারটা কিনেছিল। ওর খাওয়া দাওয়া একদিকে, ফুটবল মানে খেলা একদিকে, ফুটবল মানে শুনলেই ও দৌড় দিবে। শাসনের সুরে কথা বলা আহনাফের বাবার থেকে থেকে মনে হয় ছেলের কথা। রাত জাগলে খুব বকতেন ছেলেকে, বলতেন তাড়াতাড়ি ঘুমাতে, কিন্তু সেই ঘুম যে সারা জীবনের জন্য হবে ভাবেনি কোনোদিনও। তুই যদি এভাবে রাত জাগোস পরীক্ষা দিবি কেমনে, তুই তো রেজাল্ট খারাপ করবি, তাতেই ঘুমা সবসময় ঘুমায় বলতাম। যে আমি হয়তো ঘুমা বলছি, যে সে যে একেবারে ঘুমায় যাবে এটা আমি আর বুঝতে পারিনি, যে আমার এই ঘুমানো বলাটাই মনে হয় আমার কাল হয়ে দাঁড়িয়েছে, যে আমার ছেলে চিরতরে ঘুমায় যাবে। ওর ইচ্ছা ছিল যে বড় একটা ব্যান্ড শিল্পী করবে, ব্যান্ডের মধ্যে নয়, গিটার সবসময় পছন্দ করতো। পৃথিবীর সব না বলা কথা বন্ধুদের সাথে শেয়ার করতো আহনাফ। গিটারের সুরেই সবচেয়ে বেশি মনে পড়ে বন্ধুদের সদা হাস্যোজ্জ্বল আহনাফকে। ও যেদিন ফার্স্ট আন্দোলনে যায় ওই দিন কলেজ ড্রেসে গিয়েছিল, তো ওই দিন আর কি বলেছে যে ও নাকি ব্যথা পেয়েছে। তো তখন আমরা ফ্রেন্ডরা সবাই অনেক হাসাহাসি করে বলছিলাম যে পুলিশ গুলি করলে কি হবে, এখনই তো তোমার যা অবস্থা, তুমি তো সেফ জোনে ছিলা। তো ও তখন বলেছিল যে তখন তো ভালো হবে, শহীদ হব। ও হচ্ছে সাহস, ওর একটা কথা যে মামা যাবো, যদি মরি বীরের মতন মরবো, আমি শহীদ হব দেশের জন্য। ওর একটাই কথা, যদি আমি আন্দোলনে মারা যাই আমি শহীদ। ওর এছাড়া কোনো ইয়া ছিল না যে ভয় আল্লাহ যদি যাই গুলি করে ফেলে কি হবে, ও এটার কোনো ইয়া ছিল। ওর ছিল যে আমি যাব, দেশকে স্বাধীন করে ফিরবো। দুর্নীতিমুক্ত একটা সুন্দর বাংলাদেশ হবে। আহনাফের ধারণ করা সেই স্বপ্ন একদিন বাস্তবে রূপ নেবে, এমন প্রত্যাশা নিয়ে অপেক্ষায় আছেন তার বাবা মা। ফারহানা ন্যাসি, যমুনা নিউজ, ঢাকা। শরীরের কোমর থেকে পায়ের তালু পর্যন্ত অচল, ছেড়ে গেছে স্ত্রীও। একমাত্র সন্তান আর অসার শরীর নিয়ে হাসপাতালের বেডে কাতরাচ্ছেন ছাত্র জনতার আন্দোলনে আহত চাঁদপুরের যুবক নজরুল ইসলাম। ভাই বোনের লেখাপড়া বন্ধ, চরম উৎকণ্ঠায় কাটছে দিন রাত। এ পর্যন্ত জুলাই ফাউন্ডেশন থেকে মাত্র 1 লাখ টাকা সহায়তা পেয়েছেন নজরুল, যা প্রয়োজনের চেয়ে খুবই নগণ্য। চিকিৎসকরা বলছেন নজরুলের স্বাভাবিক জীবনে ফেরা প্রায় অনিশ্চিত। 5 আগস্টের আগে সামনে এগিয়ে চলার যে স্বপ্ন দেখতেন নজরুল, সেই চোখে মুখে এখন বাসা বেঁধেছে শুধুই হতাশা। অনিশ্চিত জীবনের কথা ভেবে একমাত্র ছেলেকে রেখে চলে গেছে স্ত্রীও। চলার সক্ষমতা হারিয়ে হাসপাতালে বেডে শুয়ে দিন কাটছে চাঁদপুরের মতলবের কাঠমিস্ত্রি নজরুল ইসলামের। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে অতিষ্ঠ হয়ে স্বৈরাচার বিরোধী আন্দোলনে সামিল হয়েছিলেন নজরুল। চট্টগ্রামের পতেঙ্গার স্টিল মিল বাজার এলাকায় পুলিশের গুলিতে শয্যাশায়ী নজরুলের ফুসফুসে এখনও বিঁধে আছে বুলেট। সবচেয়ে বড় কথা হলো আমার একটা ছেলে আছে, বা বাপ মা সবাই আছে, বউটা আমার নাই, আমার চলে গেছে আর কি। খানা দানা, সংসারের খরচ, বড় ছেলে আমি আর কি। পরিবারের একমাত্র উপার্জনক্ষম নজরুল দীর্ঘদিন চিকিৎসাধীন। আয় রোজগারের পথ বন্ধ হয়ে যাওয়ায় নিঃস্ব পরিবার। নজরুলের চিকিৎসা ও শিশু সন্তানের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা পিছু ছাড়ছে না। আমার সংসার অনেক নিয়ে হয়ে গেছে, আমার সংসারকে চালাই। একটা নাতি আছে, ওনার কি অবস্থা হইব, আমার ছেলের কি অবস্থা হইব, আমার সংসারের কি অবস্থা হইব। তার বাবা বৃদ্ধ মানুষ এবং একজন কৃষি শ্রমিক, যখন কাজ থাকে তখন কাজ করে, এখন তাদের সংসারটা প্রায় অচল। স্বাভাবিক জীবনে ফিরতে না পারলেও উন্নত চিকিৎসায় নজরুলের বর্তমান অবস্থার কিছুটা উন্নতি হতে পারে বলে জানালেন চিকিৎসক। গুলির আঘাতে তার স্পাইনাল কর্ড, আমরা যে মস্তিষ্ক থেকে যেটা যে রক্তটা আর কি যে শরীরের নিচ দিয়ে যে সারা শরীরে যে নার্ভ সাপ্লাই দেয়, এই স্পাইনাল কর্ড ইনজুরি হয়েছে, ফলে তার শরীরের নিম্নাংশ মানে পুরোপুরি অবশ বা প্যারালাইসিস হয়ে গেছেন। পুরোপুরি নিরাময় হয়তো সম্ভব হবে না, তাকে ফিজিওথেরাপির মাধ্যমে এবং হুইল চেয়ার বা অন্যান্য আর কি যে আধুনিক যে ডিভাইস, এই ডিভাইসের মাধ্যমে তাকে যতটুকু রিহ্যাবিলিটেশন করা যায়। নজরুলের পরিবারের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দাবি সহযোদ্ধাদের। এই জনতারা সহযোগিতার কারণে আমরা গণ অভ্যুত্থানে সফল হতে পেরেছি। আজকে আমাদের এই জনতারা মৃত্যুশয্যায় লড়ছে, আমাদের তাদের পাশে থাকা আমাদের প্রয়োজন। ওনার একটা পুনর্বাসন, ওনার একটা ওনার ফ্যামিলির একটা কর্মসংস্থান, ওনার ভাইয়ের পড়ালেখা, ওনার বোনের পড়ালেখা এবং ওনার যে ছোট বাচ্চাটা আছে ওর বাচ্চাটার পুরোপুরি দায়ভার যেন সরকার গ্রহণ করে।
মাত্র ১৩ বছর বয়সে সংসারের হাল ধরেছিলেন নজরুল। ৫ ভাই বোনের মধ্যে দ্বিতীয় নজরুল চট্টগ্রামের পতেঙ্গায় স্টিল মিল বাজার এলাকায় কাঠমিস্ত্রির কাজ করতেন। সাবরিনা লিজা, যমুনা নিউজ। নিজ কোম্পানির গোখাদ্য বিক্রি করতে উৎপাদনমুখী রাষ্ট্রায়ত্ত ফিড কারখানা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে মিল্ক ভিটার সদ্য সাবেক চেয়ারম্যান শেখ নাদির হোসেনের বিরুদ্ধে। মানহীন খাদ্যে অসুস্থ আর মৃত শত শত গবাদি পশু। 10 বছরে সাবেক চেয়ারম্যান ও অসাধু কর্মকর্তারা পকেটে পুরেছেন লুটপাটের শত শত কোটি টাকা। গোলাম মোস্তফা রুবেলের তথ্য ও ছবিতে 3 পর্বের ধারাবাহিকের দ্বিতীয়টি আজ। গরুর জন্য দানাদার সুষম খাবার নিশ্চিত করতে 2014 সালে 27 কোটি টাকা ব্যয়ে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রতিষ্ঠা হয় মিল্কভিটা গোখাদ্য কারখানা। বলা হয়েছিল সমিতির সদস্যদের সহায়তায় অলাভজনক উদ্দেশ্যে মিলটি পরিচালিত হবে, যেখানে খামার মালিকরা গোখাদ্য কিনতে পারবেন স্বল্প দামে। মানসম্পন্ন হওয়ায় অল্প সময়ে জনপ্রিয়তা পায় এই পুষ্টিকর খাদ্য প্রকল্প। কিন্তু নীতিগত বাধা আর কারিগরি ত্রুটি দেখিয়ে 2016 সালে মিলটি বন্ধ করে দেন তৎকালীন চেয়ারম্যান শেখ নাদির হোসেন লিপু। নীতিগত সিদ্ধান্তের কারণে ওটা বন্ধ আছে, তাছাড়া টেকনিক্যাল যে সমস্যা এটা খুব একটা মেজর সমস্যা বলে এটা খুব ছোট একটাই সমস্যা। আইনের তোয়াক্কা না করে মিলটি বন্ধের পাশাপাশি বিশেষ একটি কোম্পানির গোখাদ্য বিক্রি করতে বাধ্য করা হয় কর্মচারীদের। উনি একটা ফিড নিয়ে আসছিলেন, রুমি ফিড নামে একটা ফিড, নিজস্ব ফ্যাক্টরি। এই রুমি ফিডটা এখানে মার্কেটিং করছেন উনি। এখানে মার্কেটিং করার কারণে আমাদের ফিডটা নিরুৎসাহিত করা হয়েছে, খামারিদের মধ্যে নিরুৎসাহিত করা হয়েছে। এমনকি এই ফিডটা যাতে খামারিদের মধ্যে সরবরাহ বেশি হয় এর জন্য আমাদের কিছু অফিসারকেও ব্যবহার করা হয়েছে। মিলভিটার খাবারটা আসলে মানটা ভালো, এটা আমরা 2-3 বছর পাইছিলাম, তারপরে পাওয়ার পরে আমরা সেই খাবারটা আর পাই নাই। তারা সেই খাবারের পরিবর্তে রুমি ফিডটা দিছিল, কিন্তু সেই ফিডটা আসলে ভালো না। রুমি ফিড যদি না খাওয়াই মিলভিটা দুধ নেয় না। খামারিদের অভিযোগ, চড়া দামে নিম্নমানের খাদ্য কিনতে বাধ্য করে মিল্কভিটা। এই খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ে গরুগুলো, কমে যায় দুধের উৎপাদন। ঘটনার প্রতিবাদ করে লিপুর রোশানলে পড়তে হয়েছে খামারি আর কর্মচারীদের। চিলিং প্লান্ট যেগুলো ছিল পেরিফেরিতে প্রত্যেকটা ইনচার্জকে প্রেশার ক্রিয়েট করছিল তখন যে তার ফিডটা বিক্রি করে দেওয়ার জন্য। দিলে ট্রান্সফার এখানে ওখানে ঘুরাইছে যেমন আমাদেরকে, তখন আমরা বাধ্য হয়েছি যে তার সাথে কাজ করার জন্য। সর্বশেষ এখানে 6.5 কোটি টাকার ফান্ড ছিল, ওখান থেকে 3টা চিঠির মাধ্যমে 6.5 কোটি টাকা প্রধান কার্যালয়ে নিয়ে গেছে। অবিলম্বে গোখাদ্য মিলটি চালুর পাশাপাশি সাবেক চেয়ারম্যানের দুর্নীতির তদন্ত শুরু করার আশ্বাস দিলেন অন্তর্বর্তী সভাপতি। দুর্নীতির যে বিষয়গুলি আছে ওগুলি তদন্ত হচ্ছে, আশা করি এটা উন্মোচিত হবে। আমরা 15 দিনের মধ্যে এই গোখাদ্য কারখানা চালু করব। বাঘাবাড়িতে শত শত কোটি টাকা ব্যয়ে পাউডার মিল্ক প্রকল্প নেওয়া হয় নাদির হোসেনের মেয়াদকালে। প্রকল্প শেষে বরাদ্দ তুলে নেওয়া হলেও কেন চালু করা যায়নি প্ল্যান্টটি, তার বিস্তারিত থাকছে আগামী পর্বে। আমিন বাবু, যমুনা নিউজ। ডিসেম্বরে সয়াবিন তেলের দাম লিটারে 8 টাকা বাড়িয়েও খুশি নন উৎপাদকরা। আবারও দর সমন্বয় করতে চান তারা, সেজন্য নতুন প্রস্তাব গিয়েছে ট্যারিফ কমিশনে। তবে সিদ্ধান্ত আসার আগেই বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমে গেছে, সীমিত করা হয়েছে মিলগেটের কার্যক্রম। খুচরা ব্যবসায়ীদের অভিযোগ, একাধিক কোম্পানি সয়াবিন তেলের সাথে পোলাওয়ের চাল কিনতে বাধ্য করছে। বাণিজ্যের সব যুক্তি যেন বাংলাদেশে এসে হার মানে। যেমন ধরুন ভোজ্য তেল। গেল অক্টোবর আর নভেম্বরে বিশ্ববাজারে অপরিশোধিত সয়াবিন তেলের দাম 2 দফা বাড়ে। বুকিং রেট দাঁড়ায় $1145। ডিসেম্বরে সেই দাম আবারও কমে $1064 হয়। 2 দফা শুল্ক কমায় সরকারও, তারপরও ডিসেম্বরে দেশে সয়াবিন তেলের দাম না কমে উল্টো বেড়েছে। এরপর কিছুদিন সরবরাহ স্বাভাবিক ছিল, ইদানিং তা আবার কমেছে। রাজধানীর টাউন হল বাজারে বোতলজাত সয়াবিন তেলের চিরচেনা কার্টনের স্তূপ নেই, বরং রাইস ব্র্যান্ড আর সানফ্লাওয়ার তেলের দাপট। ডিলারের থেকে পণ্য আসছে যেন অঙ্কের হিসাব কষে। যেমন এক কোম্পানির 5 লিটারের বোতল বেশি মিললে আরেক প্রতিষ্ঠান দিচ্ছে শুধুই 1-2 লিটারের প্যাকেজ। সেসব আনতেও বাধ্যতামূলক কিনতে হবে পোলাও চাল। আমরা কাস্টমারের কাছে এখন বর্তমানে তেল দিতে গেলে পোলার চালের কথা বললে তারা পোলার চাল নেবে না, তবে তেল তারা নিবে, তখন আমরা তো আর এইভাবে দিতে পারতেছি না কাস্টমারকে। সোয়াবিনের বিকল্প কিছু কিছু কাস্টমার সরিষা নিচ্ছে, আবার যাদের একটু ইনকাম ভালো, আর্থিক অবস্থা ভালো, তারা সানফ্লাওয়ারও নিচ্ছে। আবার যারা একটু নিয়ম, তারা তো আর এই প্যাকেজ তো বটেই না,
1 লিটার সয়াবিন 175, এটা কিনতে অনেকজন হিমশিম খায়। সেক্ষেত্রে তারা কেউ কেউ কিছু খোলা তেল ব্যবহার করে। রোজার আগেই দাম বাড়ে যাচ্ছে, আর পাওয়া যাচ্ছে না, সংকট দেখা যাচ্ছে বুঝছেন। রোজার আগে, রোজার ভিতরে আমরা খাই, তো বাজার পুরো বেশি খাই। পাইকারি ভোজ্য তেল বেচাকেনায় সবসময় সরগরম থাকে পুরান ঢাকার মৌলভীবাজার। এত মানুষের জটলা শুধু সয়াবিন তেলের ডেলিভারি অর্ডার বা ডিও কিনতে। সেই স্লিপ মিল গেটে দেখালেই মিলে তেলের চালান। ইদানিং সেই যোগান কমেছে। কোনো মিলই সঠিকভাবে মাল দিচ্ছে না, আর মাল দিচ্ছে না বলেই আমাদের বাজারের এই অবস্থা। আমাদের কোনো বেচাকেনা নাই। সিটি মিলে আপনার পর্যাপ্ত পরিমাণ সাপ্লাই না দেওয়ার কারণে মেঘনা মিলের উপরও একটু প্রেশার পড়ছে, যার ফলে আপনার কিছুটা যানজট আছে। ভোজ্য তেলের সরবরাহ কমিয়ে দাম বাড়ানোর অভিযোগ মিল মালিকদের বিরুদ্ধে দীর্ঘদিনের। একই চাপে পড়ে অন্তর্বর্তী সরকার। গত 9 ডিসেম্বর মিল মালিকদের সাথে বৈঠকের পর সয়াবিন তেলের দর লিটারে 8 টাকা বাড়াতে সম্মত হয় সব পক্ষ। তারপরও বাজারে যোগান স্বাভাবিক না হওয়া নতুন খবর দিচ্ছে। গত 6 জানুয়ারি ভোজ্য তেলের দাম বাড়াতে ট্যারিফ কমিশনে নতুন প্রস্তাব পাঠিয়েছে মিল মালিকদের সংগঠন। ডলারের যে রেট, তাতে কনভার্ট করে আমাদের পোষাচ্ছে না, তাতে দাবি যারাও বাড়ালে সুবিধা হয়। তো এই বিবেচনাটা ট্যারিফ কমিশন ইন্টারন্যাশনাল বাজার যাচাই বাছাই করে বাণিজ্য মন্ত্রণালয় এবং মিল মালিক অ্যাসোসিয়েশন বসে এটাকে, তারা দাবি করলে তো হবে না, তারা যাচাই বাছাই করে এটা একটা রেট ফিক্সড আপ করবে। ডিটি সরকার কমাইছে, কমানোর পরে কেজিতে 10-12 টাকা কমার কথা, কিন্তু কমে নেই। কিন্তু বাড়াইলে আবার 10-12 টাকা বা আরও বাড়বে। বাড়লে বলে লাভ তো ওরাই হচ্ছে, আমাদের তো সাধারণ ভোক্তারা কোনো লাভবান হচ্ছে না। এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি উৎপাদক কোম্পানি বা তাদের প্রতিনিধিরা, তবে জানিয়েছে 7 দিনের মধ্যে সরবরাহ স্বাভাবিক হবে। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। ঝালকাঠিতে সবজি চাষ করে ন্যায্য দাম পাচ্ছে না 36 গ্রামের কৃষকরা। বেড়েছে সার, বীজ, কীটনাশকের দাম। বাড়তি মজুরি দিতে হচ্ছে কৃষি শ্রমিককে শুধু, কিন্তু সেই অনুপাতে সবজির দাম মিলছে না। অভিযোগ উঠেছে পাইকাররা ন্যায্য মূল্য দিচ্ছে না। ঝালকাঠি প্রতিনিধি দুলাল সাহার পাঠানো প্রতিবেদনে বিস্তারিত। কৃষি নির্ভর অর্থনীতির জেলা ঝালকাঠি। সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন স্থানীয়রা। কপি, মূলা, লাউ, আলু, শিম, বরবটি সহ শীতের নানা সবজিতে ভরপুর ক্ষেত। তবে উৎপাদন খরচ বেড়ে যাওয়াতে ন্যায্য মূল্য প্রাপ্তি নিয়ে সংশয় তৈরি হয়েছে। এক বিঘা জমিতে কিষাণ খরচ লইয়া আমাদের 30 থেকে 40 হাজার টাকা খরচা পড়ছে। আমরা বিক্রি করতেছি 2 টাকা 3 টাকা কেজি। আলুটিতে 70,000 টাকা খরচা করছি, টাকা হবে না 30,000, সব লস। এটা যে খরচায় চাষাবাদ করতে যা খরচা হয়েছে, এখন মাল বিক্রি করতে গিয়ে সেই টাকা পাইতে আছে না, চাষিদের পুরো লস। নিচু জমিতে সনাতন পদ্ধতিতে চাষ করতে হয়, এই কারণে ফলনও বেশ কম। গেলবারের তুলনায় এবছর চারার দামও বেশি। লস আমাদের এখন বর্তমানে। এইগুলো তরি তরকারি সব সস্তা হয়ে গেছে। বিক্রি করতে পারলে বিক্রি করব, না হলে আমরা খাবো। বাজারে এর কোনো দাম পাওয়া যায় না এখন। তরি তরকারি যেটুকু হয়েছে আমাদের এখন দাম নেই, আমরা খুব লসে পড়ে গেছি। উৎপাদন খরচ যা যায় আমাগো হেতে কিছু হয় না, বদলা খরচটা বেশি যায়। তারপরে কৃষি অফিস দিয়ে কোনো বীজ বা সার আমরা পাই না। স্থানীয় চাষিদের পাশে আছে কৃষি অফিস। কর্মকর্তারা বলছেন নিয়মিতভাবে পরামর্শ দেয়া হচ্ছে চাষিদের। জেলা এবং উপজেলা পর্যায়ের কর্মকর্তাগণ আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি কিভাবে এই রোগ যেন না হয়, সে ব্যাপারে কোন ধরনের ছত্রাকনাশক আর কিভাবে প্রয়োগ করবে সে বিষয়ে কিন্তু তাদেরকে আমরা পরামর্শ প্রদান করেছি। চলতি মৌসুমে ঝালকাঠিতে 7,600 হেক্টর জমিতে সবজির আবাদ করা হয়েছে। রাবেয়া স্মৃতি, যমুনা নিউজ। এবছর সরিষার আবাদ ভালো হয়েছে চলন বিলে। এ বিষয়ে আরো জানবো আমার সহকর্মী নাজমুল হাসান, সেখানে রয়েছেন। নাজমুল, চলন বিলের কৃষিতে অর্থনীতি ছাড়াও তো পর্যটনের বাড়তি মনোযোগ থাকে, জেলার ব্র্যান্ডিং এ কতটুকু কাজে লাগছে সরিষা? ইশরাত, আসলে নাটোরের চলন বিল সহ ছোট বড় সব বিলে কিন্তু বিস্তীর্ণ এলাকায় আসলে সরিষার আবাদ হয়েছে। প্রায় 10,000 হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। আর এই আপনি দেখতেই পাচ্ছেন যে সকাল সকাল আমরা সরিষার জমিতে চলে এসেছি এবং এখানে কিন্তু অত্যন্ত চমৎকার একটি পরিবেশ। আপনি যে কথাটি বললেন যে জেলার ব্র্যান্ডিংয়ে কিন্তু এটা একটা বড় ধরনের ভূমিকা পালন করছে। আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখবেন যে চলন বিলের সরিষার আসলে সরিষা দেখতে বিভিন্ন
এলাকা থেকে পর্যটকরা ভিড় জমায়। আসলে চলনবিল এই সময় একদিকে পাখির সমারোহ, আরেকদিকে একেবারেই সোনালি আভায় একেবারে হলুদের সমারোহ, যেটা বলে হলুদের সমারোহ ভরে গিয়েছে। যেদিকে তাকাবেন শুধু হলুদ আর হলুদ, হলুদের সমারোহ, একেবারে অন্যরকম একটা সৌন্দর্য সৃষ্টি হয়েছে। সব মিলিয়ে এই সরিষাতে একদিকে যেমন কৃষকদের লাভ হচ্ছে, অপরদিকে কিন্তু জেলার পর্যটন আসলে পর্যটকদের আকৃষ্ট করছে। আমরা কৃষি বিভাগের সাথে কথা বলেছি, তারা যে বিষয়টা বলেছেন যে অত্যন্ত সহজে এই সরিষার আবাদ করা হয়, অর্থাৎ বোরো ধান তোলার পরেই কিন্তু কৃষকরা এই সরিষা আবাদ করে থাকেন। এবং সরিষা আবাদের আরেকটি বিশেষ দিক হচ্ছে ইশরাত, যে 85 থেকে 80 দিনের মধ্যে, অর্থাৎ একেবারে কম সময়ের মধ্যেই কৃষকরা কিন্তু এই ফসলটি ঘরে তুলতে পারেন। তবে মাঝে মাঝে যে বিড়ম্বনা হয় না তা নয়, একেবারে পর্যটকরা সরিষার জমিতে ঢুকে সরিষা ক্ষেত নষ্ট করে, এজন্য কিন্তু কৃষকদের বাড়তি নজর দিতে হয়। আসলে সরিষা খেতে আসবে এবং পর্যটকরা ছবি তুলবে না, এটা কিন্তু পর্যটকরা কল্পনাই করতে পারে না। তবে পর্যটকদের কৃষকদের দিকেও কিন্তু নজর রাখতে হবে যেন কোনোভাবেই এই সরিষা ক্ষেত নষ্ট না হয়। সব মিলিয়ে কিন্তু এখানে যে বিষয়টা বলছেন যে সরিষা আবাদ অত্যন্ত লাভজনক এবং এই নাটোরের কৃষিতে এটা অন্য ভিন্ন মাত্রা যোগ করেছে। ইশরাত, অনেক ধন্যবাদ আপনাকে। রাজশাহী বিভাগে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের জন্য তথ্য সংগ্রহ শুরু হয়েছে। নির্বাচন কমিশন অফিসের দায়িত্বরত তথ্য সহকারী ও সুপারভাইজাররা ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত ও বাদ দেওয়ার জন্য নির্ধারিত ফর্ম পূরণ সহ প্রয়োজনীয় নথি সংগ্রহ করছেন। স্থানীয় নির্বাচন অফিসের ধারণা, তালিকা হালনাগাদের পর বিভাগের 8 জেলার 69টি উপজেলায় প্রায় 5% ভোটার বৃদ্ধি পেতে পারে। রাজশাহী বিভাগে পাড়া মহল্লায় বাড়ি বাড়ি গিয়ে চলছে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম। 20 জানুয়ারি থেকে এই কার্যক্রম শুরু হয়েছে, চলবে আগামী 3 ফেব্রুয়ারি পর্যন্ত। এরপর ভোটার নিবন্ধন শুরু হবে 5 ফেব্রুয়ারি, যা চলবে এপ্রিলের 11 তারিখ পর্যন্ত। 2008 সালের 1 জানুয়ারি বা তার আগে জন্ম নেয়া নাগরিকরা ভোটার তালিকায় এখন অন্তর্ভুক্ত হতে পারবেন। কাউন্সিলর কাজ দিতে গেলে অনেক হয়রানি হতে হয়, সেটা আমাদেরকে হচ্ছে না, বাসায় এসে করে নিয়ে যাচ্ছে। ভালো লাগছে, কাগজপাতি দিলাম, জন্ম নিবন্ধনের কার্ড, সার্টিফিকেট আসছে, সব বাড়ি বাড়ি করে নিয়েছে, এর জন্য খুব ভালো লাগছে। যারা মারা গেছেন তাদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে। নির্বাচন কমিশন অফিসের দায়িত্বরত 8583 জন জনবল নিয়ে রাজশাহী বিভাগে এই কাজ শুরু হয়েছে। এই কাজে সাড়াও মিলছে ভালো। এখানে আমি এসে ভালো রেসপন্স পাচ্ছি এবং সবার আগ্রহটাও খুব ভালো। যারা নতুন ভোটার তার আগ্রহ হচ্ছে খুব বেশি, আর যারা মারা গেছে তাদেরও ফর্ম অনেকটাই আমার হয়ে গেছে কালকে একদিনে নেমে। যাদের ভোটার তালিকায় নাম স্থানান্তরের প্রয়োজন তারা নির্বাচন অফিসে এসে আবেদন করতে পারবেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি নির্ভুল ভোটার তালিকা তৈরির লক্ষ্য নির্বাচন অফিসের। তাদের ধারণা, হালনাগাদের কাজ শেষ হলে এবার 5% নতুন ভোটার বাড়বে। জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করার পূর্ব শর্তই হলো একটা নির্ভুল ভোটার তালিকা। এবারে ব্যতিক্রম সকল পর্যায়ে কর্মকর্তারা ফিল্ডে এই কার্যক্রমটা দেখভাল করতেছে, আর এখন প্রযুক্তির জন্য আমাদের জিনিসটা আরও মনিটরিং ভালো হচ্ছে। 2024 সালের হিসেব অনুযায়ী রাজশাহী বিভাগে মোট ভোটার সংখ্যা 1,57,12,921 জন, যাদের মধ্যে নারী ভোটার সংখ্যা 78,18,700 জন এবং পুরুষের সংখ্যা 78,94,105 জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে 116 জন। তারেক মাহমুদ, যমুনা নিউজ, রাজশাহী। ঢেউ খেলানো রাস্তা, তাও খানাখন্দে ভরপুর। শুকনো মৌসুমে ধুলায় দূরের জিনিস দেখা দেয়, আবার বর্ষায় কাদা পানি জমে থাকে সড়কের বিভিন্ন জায়গায়। এই চিত্র খুলনা সাতক্ষীরা মহাসড়কের। নাজেহাল সেই পথে বছরের প্রায় প্রতি মাসেই ঘটে দুর্ঘটনা। যদিও মাত্র 2.5 বছর আগে শত কোটি টাকা ব্যয়ে সড়কটি সংস্কার করা হয়েছিল। সড়কের বেশিরভাগ জায়গাতেই নেই কার্পেটিং, উঠে গেছে পিচ, বালু, পাথর, কোথাও কোথাও আবার দেখা মেলে ছোট বড় গর্তেরও। অথচ এটি খুলনা সাতক্ষীরা জাতীয় মহাসড়ক, বিভাগের সবচেয়ে ব্যস্ত সড়কেরই এমন দুরবস্থা।
মহাসড়কের খুলনা 0 পয়েন্ট থেকে চুকনগর পর্যন্ত 30 কিলোমিটার অংশে চলাচল রীতিমতো চ্যালেঞ্জিং ব্যাপার। রাস্তার উঁচু নিচু অংশে পাওয়া যায় রোলার কোস্টারের অনুভূতি। বর্ষাকালে কাদামাটির কারণে যান চলাচল সম্ভবই হয় না। প্রতি মাসেই একাধিক দুর্ঘটনা হয় বেহাল এই সড়কে। 2024 সালে মহাসড়কটিতে দুর্ঘটনায় প্রাণ গেছে 19 জনের। ভাঙ্গাচুরা মানুষ চলতে পারে না, ইজি ভেহিকেলেরা চলতে খুবই কষ্ট, বাসালারা ধাক্কাইয়ে যায়। নিঃশ্বাস নিতে কষ্ট হয়, ধুলার কারণে যানজট প্রচুর, ভাঙার কারণে মাজা ব্যথা হয়ে যাচ্ছে। সকাল থেকে সন্ধ্যা ঠিক মতো চালাইতে পারি না, প্রতিদিনই অ্যাক্সিডেন্ট, ভাঙাচুরা, গ্লাস ভেঙে পড়ে যাচ্ছে, চাকা ভেঙে পড়ে যাচ্ছে। হাইওয়ে একটা সুন্দর রাস্তার উপরে যদি ইট দেয় তাই তো দেখতে একটু লজ্জার বিষয়, মানে দারুণ লজ্জার বিষয় এইটা, বুঝছেন। বর্ষার সময় কাদা যখন হয় তখন ওই অটো যদি আমরা আসতে চাই 0 পয়েন্টে আসতে চাই না। বর্ষাকালে তো মনে করেন গাড়ি চালানোর মতো পরিবেশ নেই, মনে করেন যে কাদা পানি গাড়িতে মাইকে যাচ্ছে, নিজেদের গায়ে মাইকে যাচ্ছে। ধুলাবালুর কারণে বিপাকে পড়েছেন সড়কের দুই পাশের ব্যবসায়ীরাও। বালু ঠেকাতে দোকানের সামনে নেট দিয়েছেন কেউ কেউ, তবুও রক্ষা হয় না। নেট টানাইছি ধুলোর জন্যে, রাস্তার খারাপ এই জন্য ধুলো আসতেছে, এই জন্য নেট টানাই দোকানদারি করতেছে। দোকানে বসতে পারি না, কাস্টমার আসে না, এই অবস্থা হয়েছে আমার খুব খারাপ। 10 মিনিট পর পর সব ঝাড়া লাগে, আবার 10-15 মিনিট দাঁড়ায় আছি, আবার ঝাড়া লাগে। আগে বেচাকেনা ভালো হতো, এখন একটু কম হয়েছে ধুলাবালির জন্য, বেচাকেনা একেবারেই না, এখানে বসতেই তো পারে না, তাহলে বেচবো কিভাবে। জনগণের দুর্ভোগের কথা জানেন সড়ক বিভাগের কর্মকর্তারা, তবুও সমাধান কেন মিলছে না? মেজর ওয়ার্ক ছেড়ে এটা আসলে কমানো সম্ভব না। তো আমি অলরেডি চিঠি দিয়েছি এবং আমি হোপফুল, আমার 2টা প্রপোজাল আছে পিএমপিতে অন্তর্ভুক্ত করার জন্য। ওই দুটো প্রপোজাল যদি পাস হয়ে যায় আমি আশা করি আমি অনেকখানি ইয়ে করে ফেলতে। 2021 সালে খুলনা চুকনগর অংশের সংস্কার করা হয়। 30 কিলোমিটার সড়ক সংস্কারে খরচ হয়েছিল 109 কোটি টাকা। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। প্রতিষ্ঠার 11 বছর পরও নির্মিত হয়নি রাঙামাটি মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস। জোড়াতালি দিয়ে চলছে শ্রেণী কার্যক্রম। দীর্ঘদিন ধরে প্রকল্প ফাইলবন্দি পড়ে আছে মন্ত্রণালয়। শ্রেণীকক্ষ ও ছাত্রাবাস সংকটে শিক্ষার্থীরা, ব্যাহত হচ্ছে স্বাভাবিক পাঠদান। পাহাড়ের একমাত্র মেডিকেল কলেজটি রাঙামাটিতে, যার যাত্রা শুরু 2014 সালে। তবে 11 বছরেও হয়নি স্থায়ী ক্যাম্পাস। অধিগ্রহণ করা 25.9 একর জমি 2020 সালে বুঝিয়ে দেওয়ার পরও আমলাতান্ত্রিক জটিলতায় আটকে আছে নির্মাণ কাজ। রাঙামাটি জেনারেল হাসপাতালের পাশে করোনারি কেয়ার ইউনিট ভবনে অস্থায়ী ক্যাম্পাসে 5টি কক্ষে জোড়াতালি দিয়ে চলছে শ্রেণী কার্যক্রম। বসতে হয় গাদাগাদি করে। 8টি হোস্টেলও জরাজীর্ণ ও অপরিচ্ছন্ন। স্থায়ী ক্যাম্পাস না থাকে আমরা বিভিন্ন সমস্যা ভুগতেছি। কেন আমাদের কেন আন্দোলন করে চাইতে হবে? এটা আমাদের অধিকার। অন্যান্য মেডিকেলে যেভাবে ওরা প্র্যাকটিক্যাল প্র্যাকটিস করতে পারছে বা ওরা ওই জিনিসটাতে নিজেকে ডেভেলপ করছে, আমরা সেভাবে পারছি না। আমাদের মেডিকেল কলেজের ক্যাম্পাস এবং হোস্টেল সুবিধাটা আমরা এখনো পাই নাই। 77 জন শিক্ষকদের জন্য মাত্র 2টি কক্ষ, নেই কোনো আবাসন সুবিধা। ক্লাসরুমের তীব্র সংকট এবং টিচারদেরও বসার কোনো ব্যবস্থা নেই। প্রবলেমের কারণে আমাদের পাঠদান কার্যক্রম ভীষণভাবে ব্যাহত হচ্ছে। স্থায়ী ক্যাম্পাস নির্মাণ প্রকল্প দীর্ঘদিন ধরে ফাইলবন্দি পড়ে আছে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে স্বাস্থ্য মন্ত্রণালয় হয়ে বর্তমানে সেই ডিবিপি এখন প্ল্যানিং কমিশনে আছে। ওখান থেকে যাচাই বাছাই হয়ে আসলে তখন হয়তো এক ট্যাঙ্কে উঠবে। রাঙামাটি মেডিকেল কলেজ থেকে এখন পর্যন্ত বেরিয়ে গেছে 5টি ব্যাচ। বর্তমানে অধ্যয়নরত আছে 324 শিক্ষার্থী। আল আমিন শিকদার, যমুনা নিউজ। ভারতে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়ে প্রাণ হারালেন কমপক্ষে 11 যাত্রী। বুধবার মহারাষ্ট্রের মুম্বাই থেকে প্রায় 400 কিলোমিটার দূরে জলগাঁও জেলায় ঘটে এই দুর্ঘটনা। কর্তৃপক্ষ জানায় চলন্ত ট্রেনে আগুন লাগার গুজবে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় কেউ একজন চেইন টেনে ট্রেন থামায়। পরে ভয় পেয়ে প্রাণ বাঁচাতে ঝাঁপ দেন বেশ কয়েকজন যাত্রী, তবে শেষ রক্ষা হয়নি। পাশের একটি ট্রেনের সাথে ধাক্কা লেগে প্রাণ হারায় 11 জন। নিহতরা লখনৌ মুম্বাই রুটে চলাচলকারী পুষ্পক এক্সপ্রেসের যাত্রী ছিলেন।
গাজায় যুদ্ধ বন্ধ হওয়ায় 1 বছরেরও বেশি সময় পর গ্যালাক্সি লিডার জাহাজের ক্রু সদস্যদের মুক্তি দিল ইয়েমেনের সশস্ত্র সংগঠন হুতি। বুধবার তাদের ওমানের কাছে হস্তান্তর করা হয়। জাহাজ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী লোহিত সাগরের উপকূল থেকে ছিনতাই হওয়ার সময় বাহামাসের পতাকাবাহী জাহাজটিতে 25 জন ক্রু ছিলেন, যারা বুলগেরিয়া, ইউক্রেন, ফিলিপাইন, মেক্সিকো ও রোমানিয়ার নাগরিক। গাজায় ইসরায়েলি আগ্রাসনের জবাবে লোহিত সাগর, এডেন উপসাগরে ইসরায়েলের সাথে সম্পৃক্ত একের পর এক জাহাজে হামলা চালিয়েছে হুতি। পাশাপাশি 2023 সালের নভেম্বরে গ্যালাক্সি লিডার জাহাজটি ছিনতাই করে গোষ্ঠীটি। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে আবারও নতুন করে ছড়াচ্ছে দাবানল। স্থানীয় সময় বুধবার বিকেলে শহরের উত্তরাঞ্চলে ঝোড়ো বাতাসের কারণে দ্রুত গতিতে ছড়াচ্ছে দাবানলটির আগুন। নিয়ন্ত্রণহীন এই দাবানলে মাত্র 2 ঘন্টায় পুড়ে গেছে 5000 একরের বেশি এলাকা। তবে এখনও কোনো স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়নি। ঝুঁকি বিবেচনায় অবশ্য এরই মধ্যে অনেক বাসিন্দাকে নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলের ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে এলেও এখনও রেড ফ্ল্যাগ জারি রয়েছে। বাতাসের তীব্রতা বেশি থাকায় এখনও আগুন ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে। ক্রিপ্টো বাজারে যেন রীতিমতো তোলপাড় চালাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্রিপ্টোকারেন্সি। যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে অভিষেকের পর যেন তরতর করে বাড়ছে ট্রাম্প নামের মিম কয়েনটির দাম। অন্যদিকে আকাশ ছোঁয়া মূল্যে পৌঁছেছে ফার্স্ট লেডি মেলানিয়ার ক্রিপ্টোকারেন্সিরও। নতুন এই ডিজিটাল মুদ্রা দিয়ে যেন একের পর এক রেকর্ড ভেঙে চলেছেন ক্রিপ্টো দম্পতি। একজন ক্রিপ্টো প্রেসিডেন্ট হিসেবে নির্বাচনী প্রচারণায় নিজের পরিচয় দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছিলেন ক্ষমতায় এলে যুক্তরাষ্ট্রকে বিশ্বের ক্রিপ্টো রাজধানী বানাবেন তিনি। সেই ঘোষণা অনুযায়ী যেন কাজ করে যাচ্ছেন দায়িত্ব নেয়া 47তম মার্কিন প্রেসিডেন্ট। শপথ গ্রহণের 3 দিন আগে শুক্রবার নিজের নামে ক্রিপ্টোকারেন্সি চালুর ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। মুহূর্তেই তোলপাড় শুরু হয় ক্রিপ্টো দুনিয়ায়। চালুর কয়েক ঘন্টার মধ্যেই প্রায় $505 কোটি বাজার মূল্য ছাড়িয়ে যায় ট্রাম্প নামের ওই মিম কয়েনটির। মূলত CIC ডিজিটাল LLC কোম্পানির মাধ্যমে বাজারে আনা হয় ক্রিপ্টো মুদ্রাটি। প্রতিষ্ঠানটি ট্রাম্প কয়েনের অন্তত 80% মালিক। coinmarketcap.com এর সর্বশেষ তথ্য বলছে এরই মধ্যে ট্রাম্প কয়েনের বাজার মূল্য ছাড়িয়েছে আনুমানিক $1200 কোটি। অভিষেকের আগের দিন পর্যন্ত সেটি ছিল $900 কোটি। অর্থাৎ প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর আরও দ্রুতগতিতে ছোটে ট্রাম্প কয়েনের দাম। বলা হচ্ছে প্রায় 20 কোটি ডিজিটাল টোকেন ইস্যু করেছে ট্রাম্প কয়েন। আগামী 3 বছরে এর সাথে যুক্ত হবে আরও 80 কোটি টোকেন। অন্যদিকে স্বামীর পথ ধরে রোববার নিজের নামে ক্রিপ্টোকারেন্সি চালু করেন স্ত্রী মেলানিয়া ট্রাম্পও। বাজার ধরতে খুব বেশি সময় লাগেনি মেলানিয়া কয়েনেরও। প্রায় $130 কোটি ছাড়িয়েছে ডিজিটাল কারেন্সিটির বাজার মূল্য। এদিকে ট্রাম্পের শপথের পর রেকর্ড উচ্চতায় পৌঁছেছে বিটকয়েনের দামও। অনিক রহমান, যমুনা নিউজ।